হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক প্যাক। চলে এলাম বাংলাদেশে বর্তমানে বিখ্যাত পরিচালক ভিকি জাহেদের সম্প্রতি মুক্তি পাওয়া গল্প একটি জানালা নিয়ে। ভিকি জাহেদ বরাবর যেমন কাজ করে থাকে, ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট। তো চলুন গল্পে আগাই। প্রথমে দেখা যায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় একজন ড্রাইভার রাস্তার উপরে বসে বৃষ্টির মধ্যে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। হঠাৎ করে তার জানালায় গলা কাটা একটা নার্স এসে তার কাছে সাহায্য চায়, আর ড্রাইভার তা দেখে খুব ভয় পেয়ে যায়। সে দরজা খোলে না, চিৎকার করতে থাকে। তার কিছুক্ষণ পরে নার্স মারা যায়। এটা ছিল ইন্ট্রো। এরপর মূল গল্প শুরু হয়। দেখতে পাই নার্স শিউলি এবং মিলাদ ভাইয়ের পরিবার। শিউলিদের আসলে বাচ্চা কনসিভ হচ্ছিল না, এই জন্য তার হাজবেন্ড তার উপরে অনেক অসন্তুষ্ট। একটা বাচ্চার আশায় সুন্দরী বউ বাদ দিয়ে এসে পরকিয়া করে। বাইরে বৃষ্টি, রাত বাজে 10:30। তখন মিলাদ বাইরে সেই মেয়ের সঙ্গে দেখা করতে যেতে চাইলে শিউলি বুঝতে পারে এবং বলে, আমি জানি তুমি এখন স্যারের ডিউটিতে গাড়ি চালাতে যাচ্ছ না, তুমি যাচ্ছ ওই মেয়ের সাথে দেখা করতে, তাই না? তারপর সে তার হাজবেন্ডকে অপমান করে যে তোমার দৌড় যে কদ্দূর সে তোমার জানা, তুমি তো বেশিক্ষণ টিকতে পারো না, এই ক্ষমতা নিয়ে তুমি আবার পরকিয়া করো না। মিলাতের রাগ হয়ে যায়, সে শিউলিকে আচ্ছা মতো মারধর করে। তারপর ভাত না খেয়ে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তখন শিউলি আবার গিয়ে তার হাতে পায়ে ধরে মাফ চায়, কিন্তু মিলাদকে আর কোনোভাবেই রাখতে পারে না। তার দিকে তাকিয়ে আসলে মায়া হয়, খুব অসহায় মেয়েটা। তারপর অন্য দৃশ্যে দেখা মেলে আরেক দম্পতির, মিতু এবং তার এক প্রেমিক কবি, পেশায় সাংবাদিক। তাদের মধ্যে দীর্ঘ 12 বছরের সম্পর্ক। কবি তাকে জানায় শহরে এখন খুনের চাপ বেড়ে গেছে। অলরেডি 7 জন নার্স খুন হয়েছে শহরে এবং সবাই ধারণা করছে খলিলুল্লাহ ফিরে এসেছে। খলিলুল্লাহকে মিতু জিজ্ঞেস করলে তখন কবিতাকে জানায়, তুমি চেনো না? সে তো আগে আজিমপুর গোরস্থান থেকে লাশ উঠাতো। সারা শহরে আতঙ্ক বিরাজ করছে। আর আমি যেহেতু ক্রাইম রিপোর্টার, এই জন্য আমারও ব্যস্ততা বেড়ে গেছে। সে মিতুকে নিষেধ করে, আচ্ছা তুমি না রাতের বেলায় ডিউটি করো একটা বাসায়, ওই ডিউটিটা আস্তে আস্তে বাদ দিয়ে দাও, দিনের বেলায় কাজ করো। এসব কথা মিতুর ভালো লাগে না। সম্প্রতি মিতু টের পেয়েছে সে প্রেগনেন্ট। এই কথা সে তার প্রেমিক কবিকে যখন জানায়, কবি তখন দায়িত্ব নিতে চায় না। কবি বলে, দেখো সামান্য একটা চাকরি করি, এই চাকরিতে তোমার দায়িত্ব নিতেই সাহস পাই না, আর বাচ্চার দায়িত্ব কিভাবে নেব? মিতু তো নাছোড়বান্দা, সে খুব অনুরোধ করে যে দেখো আমরা দুজন একসঙ্গে ফাইট করি, হয়ে যাবে। আমিও নার্সিংয়ে জব করি, তুমিও টুকিটাকি করে চলতেছো, আমি এই বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছি না। বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে বাচ্চা হয় না, অনেক সমস্যা হতে পারে। তাছাড়া আমাদের প্রথম বাচ্চা এভাবে নষ্ট করবো? তুমি প্লিজ বিয়েটা করো না। কবি তাকে কাজের দোহাই দিয়ে উঠতে চায় এবং বলে, শোনো আগামীকাল আমরা এই ব্যাপারে কথা বলবো না। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে, আচ্ছা বাচ্চা অ্যাবর্শন করাতে কয় টাকা কি দেখি খরচ হয়, তুমি একটু জেনে রেখো, খোঁজ নিয়ে রেখো আর কি। মানে বোঝা যায় সে আসলে প্রেম করতে চায়, তাকে বিয়ে করতে চায় না। মিতু খুবই আপসেট থাকে। শিউলি আহসানুল্লাহ নামে একজন পেশেন্টের হোম নার্স হিসেবে চাকরি করত। এই আহসানুল্লাহকে দেখাশোনা করার জন্য ওই বাসায় একজন কেয়ারটেকার মেয়ে ছিল, তার নাম সালমা। আহসানুল্লাহর পরিবার, বাচ্চা কাচ্চা সবাই আমেরিকাতে থাকে। উনি পরিবারের সঙ্গে অভিমান করে এই বাংলাদেশে পড়ে আছে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করছে যে এই দেশে বিবাহ করবে। সালমা শিউলিকে পরামর্শ দেয় যে তুমি কিন্তু এই সুযোগ নিতে পারো। ও তুমি তো অবশ্য বিবাহিত। তারপর তার মুখের দিকে তাকিয়ে বলে যে কি হয়েছে তোমার, স্বামীর আদর নাকি অত্যাচার? শিউলি কোনো কথা বলে না, তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে বের হয়ে যেতে চায়। এই সালমার আচরণ, কথাবার্তা কেমন একটু উদ্ভট। শিউলির যখন ডিউটি শেষ হয় তখন আহসানুল্লাহকে দেখাশোনা করতো মিতু। মানে তারা দুইজন নার্স ডাবল শিফটে কাজ করতো আর কি। সন্ধ্যায় মিতু এসে পৌঁছালে তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। শিউলি বাসায় যেতে চাইলে মিতু তাকে জোর করে আটকায় যে বলে, শোন এই অবস্থায় কোনোভাবেই তোকে যেতে দেওয়া যাবে না, সারা শহরের নার্সরা খুন হচ্ছে জানিস না? শিউলি বলে, না আপা, আমি বাসায় না গেলে আমার হাজবেন্ড আমাকে আরো মারবে। আহসানুল্লাহর ড্রাইভার আফজাল ভাই আমাকে একটা গাড়ি ঠিক করে দিলে বা একটা অটো ঠিক করে দিলে আমি ওইটা নিয়ে বাসায় চলে যাব। সে তো যাবেই, কিন্তু মিতু নাছোড়বান্দা। সে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর ওইখানে অপেক্ষা করতে বলে এবং শিউলির হাজবেন্ডও ওইখানে ফোন করে শিউলিকে বলে যে রাতটা থেকে আসতে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। টেলিভিশনের সংবাদেও একই খবর দেখানো হয় যে শহরে নার্স হত্যা বেড়েছে। সবাই ধারণা করছে খলিলুল্লাহ ফিরে এসেছে এবং সে ওই কলিজা খাওয়ার লোভে লাশ উঠাচ্ছে, হয়তো খুনটাও সে করছে। প্রচন্ড ঝড় শুরু হলে সবাই মিলে ওই ঘরের জানালাগুলো বন্ধ করতে থাকে। হঠাৎ শিউলির মনে পড়ে যে আহসানুল্লাহর জন্য যে অক্সিজেন আনা হয়েছে এইটা রাত 3টার সময় শেষ হয়ে যাবে, সকালে আর একটা অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা ছিল, কিন্তু মিতু সেটা ড্রাইভারকে বলতে ভুলে গিয়েছিল। সো এই মুহূর্তে যদি অক্সিজেন না আনা হয় তাহলে 3টার পর তার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। মিতুর ভুলের জন্য তো ড্রাইভার এবং সালমা দুজনেই রাগ করতে থাকে। অক্সিজেন তো তখনই আনা লাগবে। সবাই অনুরোধ করতে থাকে, কিন্তু ড্রাইভার এই অবস্থায় বেরই হতে চায় না। অবশেষে সবার অনেক অনুরোধে এবং তার মালিকের কথা চিন্তা করে ওই ঝড় অবস্থায়ও সে হাসপাতালের উদ্দেশ্যে চলে যায় অক্সিজেন আনতে। বাসায় কোনো পুরুষ লোকই থাকলো না, 3 জন মেয়ে আছে শুধু। সালমা একটা বিড়াল পালতো। মিতুকে সাথে করে ঝড়ের কারণে তাদের চিলেকোঠায় যখন জানালা দিতে যায় ওইখানে লাইট ছিল না, অন্ধকার। হঠাৎ মিতুর হাতে একটা ইঁদুর এসে পড়ায় সবগুলো জানালা দেওয়া হয়ে যায়, শুধু একটা জানালা সে দিতে পারে না। মিতু ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে আসে আর তারপর সালমাকে সাথে করে নিচে নিয়ে চলে যায়। সালমা তার বিড়ালটাও ওই ঘরে রেখে আসে। এরপর দেখা যায় বৃষ্টিতে খালি গায়ে খালি পায়ে শুধু একটা প্যান্ট পরা অদ্ভুত রকমের একটা লোক হাঁটছে।
তারপর সে ওই বাসার একমাত্র খোলা জানালা দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে। বিড়াল তাকে দেখে ডাকলে সে বিড়ালটা কোলে উঠিয়ে নেয় এবং বিড়ালটা মেরে ফেলে। এদিকে যেহেতু বাসায় যাওয়া হয়নি, তাদের ডিউটিতে কখনো এইভাবে একসঙ্গে থাকা হয় না, একজন আসে তো আরেকজন যায়, আজকে যেহেতু দুজন একসাথে, মিতু আর শিউলি তাদের নিজেদের গল্প করতে থাকে। আর এরকম ওয়েদার ডিমান্ডে আমরা খিচুড়ি খাই, বাট সালমা এরকম ওয়েদার ডিমান্ডে একটু দুষ্টু পানি খায়। ফ্রিজ থেকে খানিকটা নিয়ে সে একাই গিলতে থাকে। আর জানালা থেকে যে বিভৎস লোকটা ঢুকলো, সে ইজি চেয়ারে অন্ধকারে বসে দোল খাচ্ছিল। মিতু যখন আহসানের জন্য ওষুধ বানাচ্ছিল, তখন তার ফিল হয় কেউ যেন তাকে খেয়াল করছে। কে সেটা দেখার আগে আবার আহসানের ঘুম ভেঙে যায়, সে ডাক দেয়। তারপর মিতুকে বলে, মিতু তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর ওষুধ খাওয়াতে গেলে মিতুর হাত চেপে ধরে, আর শিউলি তখন বাইরে থেকে তার এই কনভারসেশন শুনে ফেলে। সে মিতুকে বাঁচাতে হুট করে রুমে চলে আসে, এসে বলে, আপু স্যার তো উঠে গেছে, স্যারকে ডিনার দিতে হবে। আহসান তাকে বলে, এই তুমি আসছো কেন, ঘর থেকে বের হও, যাও। তারপর মিতুকে বলে, জানো মিতু, আমি তোমাকে যতটা পছন্দ করি, এই শিউলি মেয়েটাকে আমি ততটাই ঘৃণা করি। দেখে আমি ডাক্তারের সাথে কথা বলে ওকে সাসপেন্ড করে দিব, ওর সেবা আমার দরকার নাই। এদিকে মিতুও তার প্রতি একটু ডিসগাস্টেড ছিল, বাট বৃদ্ধ মানুষ, অসুস্থ, সে তো তার দায়িত্ব পালন করতে এসেছে। সে তাকে কিছু বলে না, বরং তার যে দায়িত্ব, তাকে খাওয়া দাওয়া, ওষুধ দেওয়া, এগুলো ঠিক মতো করছিল। সালমা আবার যখন নিচে বসে দুষ্টু পানি গিলছিল, সে হঠাৎ একজোড়া ভয়ঙ্কর চোখ দেখতে পায়। অনেকক্ষণ ধরেই তাকে আড়াল থেকে দেখছে এমন কেউ একজন। সে তো চিৎকার করে উপরে উঠে যায়। তারপর সবাই বুঝতে পারে যে সে তো ড্রাঙ্ক, এই জন্য মনে হয় উল্টোপাল্টা বকতেছে। আর একটু আগে ওই যে খলিলুল্লাহর গল্প শুনেছে টেলিভিশনে সবার মুখে মুখে, এজন্য সে হয়তো জাস্ট উল্টাপাল্টা বকতেছে। শিউলি বা মিতু কেউই তাকে বিশ্বাস করে না, বরং তাকে বলে যে যাও তুমি স্যারের খাবার নিয়ে আসো। মিতু স্যারকে খাওয়াচ্ছিল, ওই সময় সালমা তার বিড়ালটিকে উপরের ঘর থেকে নিতে আসে, কিন্তু সে দরজা খুলে লাইট মারতেই দেখে তার বিড়ালকে মেরে একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছে। এদিকে মিতু আর শিউলি তারা নিজেদের মতো করে গল্প করছিল। মিতু শিউলিকে জানায় যে তার পেটে বাচ্চা, এরকম 12 বছরের সম্পর্ক, কিন্তু এখন বিবাহ করতে যাচ্ছে না, তাকে এড়িয়ে যাচ্ছে। আর শিউলি আফসোস করে বলে যে হায় রে, তোমার বাচ্চার জন্য সমস্যা হচ্ছে, চিন্তিত, আর আমার বাচ্চা হচ্ছে না দেখে আমরা চিন্তিত, আমার পরিবারের সমস্যা হচ্ছে, আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না, পরকিয়া করে। ইস, তোমার বাচ্চাটা যদি কোনোভাবে আমার পেটে নেওয়া যাইতো। হঠাৎ তারা সালমার চিৎকার শুনে, দুজনই দৌড়ে গিয়ে দেখে যে সে চিলেকোঠার দরজায় বসে আছে। আর সালমা পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলে যে দেখো বিড়ালটাকে মেরে ফেলছে, খলিলুল্লাহ, খলিলুল্লাহ, সে ঘরের মধ্যে চলে এসেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। মিতু আর শিউলি মনে করে গেছে, আজকে মনে হয় ওভারডোজ নিয়ে ফেলছে। তারপর বলে কই দেখাও তো দেখাও, কিন্তু আনফরচুনেটলি তখন তাদের টর্চ লাইটটা কাজ করে না, সে দেখাতে পারে না। আর তখন মিতু আর শিউলি জোর করে সালমাকে নিচে নিয়ে যায় এবং তার এই পাগলামি বন্ধ করার জন্য তারা জোর করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ওই ঘরেরই একটা কোনায় দেখা যায় কেউ একজন লুকিয়েছিল, সেই ভয়ঙ্কর চোখ জোড়া। সালমাকে ঘুম পাড়ানো হয়, তখন মিতুর বয়ফ্রেন্ড তাকে ওই বাসার নাম্বারেই কল দেয়, দিয়ে বলে দেখো মিতু, এখন কোনোভাবেই দুইজনের দায়িত্ব নেওয়ার পক্ষে সম্ভব না, কোনোভাবে আমি এখন বিয়েটা করতে পারবো না, তুমি অবর্ষণই করায় ফেলো। মিতু তো তার উপর ভীষণ রাগ ঝাড়ে গালাগাল করে আর বলে যে তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, তুই ফোন রাখ, তুই কি করবি, আমি তোকে আর বিয়ে করতে চাই না, ঠক, প্রতারক। তারপর কান্না করতে থাকে। তখন তার পাশে শিউলি এসে দাঁড়ায়, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন মিতু বলে আমার আসলে হাসান স্যারকেই বিয়ে করা উচিত। একথা শুনে শিউলি যেন কেমন একটু অপ্রস্তুত হয়ে যায়, একটু অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে বলে হ্যাঁ কি বলো, 12 বছরের ভালোবাসা এত সহজেই, ভালোবাসা এত ঠুনকো, আসল ভালোবাসা এত ঠুনকো হয় কেমনে? মিতু সোফায় বসে কাঁদতে থাকে আর শিউলি একা একা পাগলের মতো প্রলাপ বকতে বকতে সিঁড়ি দিয়ে ওঠে আর ওই একই কথাই বলে, ভালোবাসা এত ঠুনকো, 12 বছরের ভালোবাসা এত সহজেই শেষ হয়ে যাবে, সবকিছু এত সহজ। মিতু ধীরে ধীরে আহসানের রুমে পৌঁছাতেই হঠাৎ করে তার পেছন থেকে ওই লোকটা এসে তাকে আক্রমণ করে বসে। সে জোরে চিৎকার দেয় আর ওই সময় সমস্ত বাসার বিদ্যুৎ চলে যায়। চিৎকার শুনে মিতু একটা টর্চ লাইট নিয়ে উপরের রুমে যায় আর ওই ঘরে গিয়ে লাইট মারতেই দেখে একটা বিভৎস চেহারার লোক শিউলির গায়ের উপরে বসে আছে। তারপর লোকটা যখন শিউলিকে ছেড়ে মিতুর দিকে আগায়, মিতু তার হাতের টর্চ লাইট দিয়ে তার মাথায় সজোরে একটা আঘাত করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই শিউলি হাসপাতালে ভর্তি। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে গতকাল রাতে কি হয়েছিল, কতদূর মনে আছে আপনার, কি ঘটেছিল বলুন তো। শিউলির প্রথমে কিছু মনে পড়ছিল না, সে শুধু বলছিল খলিলুল্লাহ গতকাল। তারপর মনে পড়ে মিতুর কথা, জিজ্ঞেস করে মিতু আপু কোথায়, সে এখন কেমন আছে। পুলিশ জানায় হ্যাঁ, মিতু আপুর জন্যই আপনি মূলত আজকে ভালো আছেন, সুস্থ আছেন। সে তো খলিলুল্লাহকে টর্চ লাইট দিয়ে একটা সজোরে আঘাত করেছে, কিন্তু তার নিজের জীবন আর সে রক্ষা করতে পারেনি। খলিলুল্লাহ মরার আগে মিতুর গলা কিছু একটা দিয়ে কেটে রেখে গেছে, খুব ছোট কিন্তু ধারালো একটা অস্ত্র দিয়ে। যাই হোক, আপনি সুস্থ হন, তারপর আপনার সাথে আবার দেখা হবে, আমরা এখন উঠছি। পুলিশ চলে যাওয়ার পর মিতু কাঁদতে থাকে এবং হঠাৎ তার হাতে ফিল হয় তার পকেটে কিছু একটা আছে।
হাত দিয়ে বের করে দেখে তার পকেটে একটা সিজার নাইফ, মানে যেটা ডাক্তাররা ব্যবহার করে, খুব ছোট এবং অত্যন্ত ধারালো হয়, তাতে আবার রক্ত মাখানো। এবং ওইটা সামনে নিয়ে শিউলি বলে যে আমার পকেটে এটা কিভাবে আসলো, এটা কি? ঘটনা এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। মিতু যখন ওই লোকটাকে টর্চ লাইট দিয়ে আঘাত করে লোকটা নিচে পড়ে যায়, তখন সে গিয়ে শিউলিকে উদ্ধার করে, তাকে বাঁচানোর চেষ্টা করে। শিউলির যখন জ্ঞান ফেরে সে মিতুর কাছে আসে, তার হাত ধরে বলে ভালোবাসা এত সহজ, এত সহজে সবকিছু ভুলে যাওয়া যায়। মিতু বলে কি ব্যাপার, কি হয়েছে তোর, কি উল্টাপাল্টা বকছিস? তারপর শিউলি ভয়ঙ্কর এক রূপ ধারণ করে এবং মিতুর গলা চেপে ধরে তারপর মিতুকে খুন করে ফেলে, ঠিক তার পকেটে যে ছুরি ছিল এটা দিয়ে। এবং সে বলতে থাকে যে তোদের মতো মেয়ে মানুষের কারণে আমার হাজবেন্ড খারাপ, তোদের মতো মেয়ে মানুষের কারণে সংসার ভাঙে, তোরা ভালোবাসাকে এত ছেলে খেলা মনে করিস, সবকিছু তোদের কাছে এত সহজ, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর ঘটনা আরো ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়। তার হাজবেন্ড ওই যে পরকিয়া করত, সেই মেয়েটাও ছিল একটা নার্স, তাই সমস্ত নার্সের প্রতি আসলে শিউলির একটা অন্যরকম ক্ষোভ ছিল। সেইখান থেকে কোনো সিরিয়াল কিলার নয়, মূলত শিউলিই খুন করছিল। আর মিতুকে খুন করার মাধ্যমে এই হলো 8টা, তার সব ঘটনা মনে পড়ে যায়। কিন্তু ভানটা এমন যেন সে বুঝতেই পারছে না কি হয়েছে তার সাথে, বা গতকাল কি করেছিল। অন্যদিকে একটা চায়ের দোকানের টেলিভিশনের খবরে বলে খলিলুল্লাহ মারা গিয়েছে, কিন্তু মৃত্যুর আগে তার হাতে খুন হয়েছে আরো একজন নার্স, মিতু। এই সংবাদ দেখছিল মেন্টাল হসপিটালের 2জন কর্মী। তারা নিজেদের মধ্যে বিড়বিড় করে আলাপ করতে থাকে, এই যে দেখছো আমাকে মিজু পাগলারে বানাই দিছে খলিলুল্লাহ, এই পাগল যে পাগলাগারত থেকে পালাই গেছে, এটা তো এখন যদি কেউ বলি তাহলে তো আমাদের চাকরি থাকবে না। হারুন স্যার তো নিষেধ করে দিয়েছে কাউকে যেন না বলি, কেউ টের পেলে হারুন স্যারেরও চাকরি থাকবে না। তখন পাশের জন বলে যে হ চুপ থাক, কারো কিছু বলার দরকার নেই, যা হচ্ছে হতে দে। আমার তো লোকটার জন্য মায়া হচ্ছে, এই এত বছর ধরে সে পাগলাগারদে আছে, তার কোনো আত্মীয় স্বজন তাকে দেখতে আসে না। হায় রে বেচারা, মৃত্যুর সময় তার খলিল পরিচয়ে মরতে হলো। যাই হোক, আমরা এই কথা এখানেই চাপা দিয়ে দেই, এই কথা আর বাড়ানোর দরকার নাই। দ্যাট মিনস ওই যে লোকটা আসলে শিউলিকে আঘাত করতে এসেছিল বা শিউলিকে অ্যাটাক করেছিল, সে কিন্তু দেখেন অ্যাটাক করে নাই। শিউলি তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, লোকটা তাকে কাছ থেকে দেখছিল। আর মিতু এসে লাইট মেরে যখন দেখে যে শিউলির মুখের উপরে ওই লোকটা এরকম উপুড় হয়েছিল, সে মনে করেছিল এই হয়তো খলিলুল্লাহ, এই হয়তো সেই খুনি। আর মিতুকে যখন দেখে মিজু পাগলা উঠে তার সাথে কথা বলতে আসছিল, মিতু তো না বুঝে তাকে আঘাত করে মেরে ফেলেছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। কোনো সিরিয়াল কিলার নাই। টু সাম এক্সটেন্ট বলা যেতে পারে যে হ্যাঁ, এই শিউলি কিছুটা সাইকো, যতগুলো হত্যা করছে সেগুলো এক প্রকার সাইকোলজিক্যাল সমস্যা থেকেই করছে। এই হচ্ছে মূলত গল্প, জাস্ট একটা খোলা জানলা আর এই রহস্য। সত্য বলতে আমার কাছে এটা তেমন সিগনিফিকেন্ট কিছুই মনে হয়নি, এবং ভিকি জাহেদ যে লেভেলের কাজ করে সেই লেভেল অনুযায়ী এটা একেবারেই খুব নিম্নমানের কাজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তার কাছ থেকে আরো অনেক বড়, অনেক রহস্যজনক এবং অনেক ভালো ভালো কাজ আশা করি। যদি ভবিষ্যতে হয় তখনও আমাদের চ্যানেল থেকে এক্সপ্লেন করা হবে। যদি ভিডিও ভালো লাগে, সেগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।